পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। নরেন্দ্র মোদী এবার চাপের মধ্যে রয়েছেন। সে নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে। এবার ভারতীয় পার্লামেন্টে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শুভেন্দুকে জুতা পেটাও করা হয়। এবার নিজ দেশে মাইর খাচ্ছে ময়ূক ও শুভেন্দু। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি ও নোংরামির ফল পাচ্ছে হাতে নাতে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু শেষমেশ হাসিনার পথে হাঁটতে হলো মোদীকে। হ্যাঁ দর্শক, এবার বাধ্য হয়ে পদত্যাগ করছেন নরেন্দ্র মোদী। একদিকে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারের বিরুদ্ধে মামলা, অন্যদিকে কিন্তু বাংলাদেশকে নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো ময়ূককে গণধোলাই। হ্যাঁ দর্শক, এতটুকুতেই শেষ নয়, আরো রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে এশিয়ার কোন দেশই সাপোর্ট দিচ্ছে না ভারতকে। এমনকি বন্ধু দেশ ট্রাম্পও কিন্তু পল্টি নিয়েছে মোদীর সঙ্গে। এখন শুধুই কেবল পদত্যাগের ঘোষণার বাকি মাত্র। কারণ যেভাবে নিজের দেশের জনগণই মোদীর বিরুদ্ধে দাঁড়িয়েছে এই মুহূর্তে, তাতে করে কিন্তু আর রক্ষা নেই বিজেপি। হ্যাঁ দর্শক, এই বিষয়টির বিস্তারিত নিয়েই কিন্তু একেবারে প্রমাণ সহ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট রয়েছে, যেটা কিন্তু এখনই আপনাদের দেখানো হবে। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। এবার নরেন্দ্র মোদী এবার চাপের মধ্যে রয়েছেন। সে নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে। যে শুভেন্দু অধিকারী বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করিয়েছিলেন, বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাধা সৃষ্টি করেছেন, বাংলাদেশকে না খাইয়ে মারবেন, সেই শুভেন্দু অধিকারীকে এবার জুতা পেটা করা হয়েছে। শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন। দর্শক, পাশাপাশি ভারতের জন্য আরো বড় বড় খবর আসতে শুরু করেছে। চলুন সেই খবরগুলো একটা একটা দেব আপনাদের। দর্শক, ওপারের দিদির পাশে থাকা শুভেন্দু অধিকারী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপি নেতা। তিনি চেষ্টা করেছিলেন পশ্চিমবাংলা কি করে বিজেপিকে শক্তিশালী করা যায়, মানে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন মমতাকে হটিয়ে। তাই তিনি যখন বাংলাদেশের শেখ হাসিনার পতন হলো, পতিত স্বৈরাচারের পক্ষ নিলেন এমন ভাবে, প্রকাশ্য উলঙ্গ ভাবে পুরো পৃথিবী যে বিষয়টিকে গ্রহণ করতে পারেনি। যখন একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যত শত্রুতাই থাকুক, পররাষ্ট্রনীতি বা কূটনীতির কিছু বিষয় থাকে, ভাষা থাকে, বা কিছু শিষ্টাচার থাকে, যেগুলো একটাও তিনি অবলম্বন করেনি, বরং সেগুলোকে তিনি অবজ্ঞা করেছিলেন। আমাদের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে যে অ্যাটাক করা হলো, ভাঙচুর করা হলো, বাংলাদেশের পতাকা পোড়ানো হলো, এটার পেছনে শুভেন্দু অধিকারী ছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হবে, পেঁয়াজ রপ্তানি বন্ধ হবে, বাংলাদেশের মুসলমানদের চিকিৎসা দেওয়া বন্ধ হবে। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী ঘোলার জলে যে মাছ শিকারের চেষ্টাটা করেছিলেন, তিনি পুরোপুরি ব্যর্থ হলেন। কেবল শুভেন্দু অধিকারী নন, তার দাদা, তার বিগ বস নরেন্দ্র মোদীও বড় রকম চপেটাঘাত খেলেন এই যাত্রায়। আগে শুভেন্দু অধিকারীর বিষয়টি আমরা ক্লিয়ার করি। ভারতের এই মুহূর্তে অন্যতম গণমাধ্যম যারা বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রচার করে, অন্যতম মানিলাদের জনপ্রিয়, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যে গণমাধ্যমটি সবচেয়ে বেশি মিথ্যাচার করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, রিপাবলিক বাংলা। সেই রিপাবলিক বাংলার হকার নিউজ প্রেজেন্টার, কমেডিয়ান, কার্টুন সে ময়ূখ, তার অবস্থা কি হলো দেখেন। ভারতের মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। বলা হচ্ছে যে বাংলাদেশে এই আলু পেঁয়াজ রপ্তানিতে বাধা দেওয়ার কারণে কৃষকরা যে আলু এবং পেঁয়াজ উৎপাদন করেছে, এগুলো এখন রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা যে আলু পেঁয়াজ উৎপাদন করেছেন, ধরেন পার কেজি, একটা উদাহরণ দিয়ে বোঝাবার জন্য বলছি, পার কেজি পেঁয়াজের দাম হবে 20 টাকা, কিন্তু বাংলাদেশের রপ্তানি বন্ধ, তো এগুলো ভারতের মানুষ 15 টাকার বেশি কিনবে না, বা 20 টাকার পেঁয়াজ বা আলুটা 10 টাকার বেশি কিনছে না, কারণ উৎপাদন বেশি কিন্তু রপ্তানি তো বন্ধ। বিপদে পড়ে গেছে এখন কৃষকরা। আর সেই কৃষকরা এবার রাস্তায় নেমে বিক্ষোভ করলো, এবং সেই কৃষকরা শুধু রাস্তায় নামলো না, ময়ূখ সেই কমেডিয়ানের বাড়ি ঘেরাও করলো, বললো ময়ূখ তুমি আমাদের আলু কেনো, আমাদের পেঁয়াজ কেনো, কারণ তোমার জন্যই এই পণ্যগুলো আমাদের বাংলাদেশে রপ্তানির সুযোগ থাকলেও সেটা বন্ধ করা হয়েছে, এবার তুমি এগুলো কেনো। ময়ূখ নিজের বাড়িতেও থাকতে পারছে না, পালিয়ে গেছেন গোপনে, কারণ জনগণ লাঠি সোটা নিয়ে ময়ূখকে তার বাড়িতে হামলা করেছে। এখন ময়ূখ কি করবেন? তিনি যে মানুষকে উস্কে দিলেন, তিনি যে বাংলাদেশিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালেন, এবার তিনি নিজেই সেই বিদ্বেষের জালে আটকে পড়লেন। এখন ভারতবর্ষের জনগণ বলছে আমাদের এই যে
এত এত আলু, এত এত পেঁয়াজ আমরা কি করবো, এগুলো তারা এখন রাস্তায় ফেলে দিচ্ছেন। সেই ভিডিও ভারতের গণমাধ্যমে প্রচার হচ্ছে। ওরা বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন নিজেরাই বড় রকম বিপদে পড়ে গেছে। এখন ওদের আলু কেনার কেউ নেই, ওদের পেঁয়াজ কেনার কেউ নেই। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন, ভারতের বিকল্প পণ্য বাজার তৈরি করলেন, যেখানে পণ্য বিক্রিও করবেন, সেখান থেকে কিনতেও পারবেন। পাকিস্তান, চীন, তুরস্ককে টানলেন এই যাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের খাদ্য পণ্য মানে আলু, পেঁয়াজ, আদার্স যে পণ্যগুলো আমরা ভারত থেকে কিনতাম, এগুলো এখন আসবে চীন থেকে, পাকিস্তান থেকে, তুরস্ক থেকে এবং আমাদের নিকট আরো কয়েকটি দেশ থেকে। এখন কি করবে ভারত? আবার চিকিৎসার বাজারে যে মন্দা অবস্থা তৈরি হয়েছে, তার কারণটা কি? তার কারণটা হলো বাংলাদেশের রোগীরা আগে ভারতে যেতেন বললে ভারতের বহু ডাক্তার, বহু ডায়াগনস্টিক, বহু হাসপাতাল টিকে থাকতো। যেহেতু বাংলাদেশের এখন যাচ্ছেন না, সে হাসপাতালগুলো এখন তালা ঝুলতে শুরু করেছে। এই অবস্থায় ভারত বড় রকম বিপদে পড়েছে। অন্যদিকে পশ্চিমবাংলা মানে কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে সেখানকার যত মার্কেট আছে, হোটেল আছে, এগুলো এখন বন্ধ হবার অবস্থা। ওরা আমাদেরকে ভাতে মারতে গিয়ে ওরা এখন নিজেরাই ভাতে মরছে। শুভেন্দু অধিকারীর কথা বলছিলাম, তিনি বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালেন। শেষ পর্যন্ত কি হলো, তিনি পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গি বললেন। বললেন কি, বাংলাদেশের ইউনূস জঙ্গি আর পশ্চিমবাংলায় মমতা জঙ্গি। এছাড়া আরো অনেকগুলো কটূক্তি করলেন তিনি। তারপর কি ঘটলো, সেই পার্লামেন্ট থেকে বেরিয়ে তিনি যখন পথসভা করলেন, ভারতের জনগণ শুভেন্দুকে গণধোলাই দিলেন, জুতা পেটা করলেন। সেই ছবি ভারতের গণমাধ্যমে সূত্র ধরে পুরো পৃথিবীতে ভাইরাল হয়ে গেল। শুভেন্দু তিনি যে মানে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করলেন, এইবার নিজেই শিকারে পরিণত হলেন। জনগণ তাকে পথে পেয়ে বললেন, তুমি এপার বাংলা ওপার বাংলাকে যে বিদ্বেষের মধ্যে এনেছো, মানুষের ভ্রাতৃত্বকে ধ্বংস করেছ, তোমাকে আমরা বয়কট করছি। ভারতবর্ষের জনগণ বললেন, তোমাদের জন্য আমরা এখন পথে পড়ে যাচ্ছি। তোমার এই বিদ্বেষপূর্ণ আচরণ, বক্তব্য দুটো দেশের সম্পর্ককে নষ্ট করে দিয়েছে। এরপর তাকে ধাওয়া করলেন, তাকে ধোলাই দিলেন, তার পোশাক ছিনলেন এবং জোতাপেটা করলেন। উচিত শিক্ষাটা শুভেন্দুকে ভারতবর্ষে দিয়ে দিল, বাংলাদেশিদের কিচ্ছু করতে হলো না। আসেন নরেন্দ্র মোদী। পার্লামেন্টে নরেন্দ্র মোদীকে চরমভাবে ধোলাই দেওয়া হলো। অন্য দলগুলোর পক্ষ থেকে বলা হলো, নরেন্দ্র মোদী ভারতবর্ষের সবচেয়ে বড় চোর। তিনি বাংলাদেশের সাথে যে সম্পর্ক করলেন, এই সম্পর্কটা কেবল আদানিকে বাঁচাবার জন্য। তিনি আদানির বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করলেন, ভারতকে অন্ধকার করে উচ্চ মূল্যে বাংলাদেশে বিদ্যুৎ দিলেন। এতে ভারতও লাভবান হলো না, বাংলাদেশও লাভবান হলো না। হলো কে? নরেন্দ্র মোদী এবং আদানি। পার্লামেন্টে বলা হলো, মোদী হলো সবচেয়ে বড় চোর। একজন প্রধানমন্ত্রীকে সামনে বসিয়ে পার্লামেন্টের বিরোধী মতের নেতারা বলছেন নরেন্দ্র মোদী হলেন সবচেয়ে বড় চোর। তিনি ভারতবর্ষটাকে বিভাজিত করে ফেলেছেন, হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ালেন। তারা বললেন যে হঠাৎ করে স্বপ্ন দেখছে নরেন্দ্র মোদী মসজিদ মন্দির হয়ে যাচ্ছে। যে মসজিদগুলো শত বছর ধরে ভারতবর্ষে রয়েছে, সেগুলোকে হঠাৎ করে তিনি মন্দির দাবি করছেন। এভাবে তিনি মুসলিম জাতিগোষ্ঠীর হৃদয়ে আঘাত করছেন। এটা ভারতবর্ষে আগে কখনো হয়নি। এই ভারতবর্ষের দীর্ঘদিন, যুগের পর যুগ, শতাব্দী ধরে এই দুটো জাতি, হিন্দু মুসলিমরা একসঙ্গে চলেছে। নরেন্দ্র মোদীকে নিয়ে পার্লামেন্টে এমন বক্তব্যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে এবং নরেন্দ্র মোদীকে সরাসরি চোর সম্বোধন করে তারা বলেছেন, এই মোদীকে যদি সরানো না যায় তাহলে একদিন এই ভারতবর্ষ ভেঙে খান হয়ে যাবে। তাই দ্রুত ভারতবর্ষের রাজনৈতিক নেতাদের, ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে। একদিকে ভারতে এই মুহূর্তে নরেন্দ্র মোদী কিন্তু কোয়ালিশন করে সরকারে আছে। তার দল থেকে যদি জোট সরে যায় তাহলে তিনি ক্ষমতাহীন হয়ে পড়বেন। অন্যদিকে মিজোরাম, মণিপুরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে মানুষ মারা যাচ্ছে। বলা হচ্ছে আমেরিকা বা পশ্চিমা শক্তিগুলো ভারতকে কয়েকটা টুকরো করতে চায়, সেভেন সিস্টার ভেঙে দিতে চায়। কালকে এই বিষয়ে আমি আপনাদেরকে ডিটেল তথ্য দিয়েছি। যারা আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, আগের ভিডিওটি দেখবেন কিভাবে ভারতকে ভেঙে ফেলার পরিকল্পনা চলছে। প্রিয় দর্শক, বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এবার নরেন্দ্র মোদী এবং তার অনুসারীরা সবচেয়ে বড় বিপদে পড়েছে। আমরা বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূসের অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞার খেলায় বড় রকম ধরা খেয়ে গেলেন নরেন্দ্র মোদী। ভারতের সাথে যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ বিদেশিদেরকে নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেটাকে আমরা খুব রাইটলি ভারতের সাথে সাম্প্রতিক টানাপোড়েনের সাথে যুক্ত করেও দেখতে পারি। কারণ আমাদের দেশে
অসংখ্য ভারতীয় অবৈধভাবে অবস্থান করে এবং অবৈধভাবে কাজ করে, এবং সেটার সূত্রে বিরাট একটা অঙ্কের বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে নানা ফর্মে নিয়ে যায়। এটা দীর্ঘদিন থেকে আলোচনা আছে। আগে আমি একটু বিজ্ঞপ্তিটা পড়ি, তারপর এটা নিয়ে কিছু কথা বলা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 117 বিজ্ঞপ্তি জারি করেছে। ওখানে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তিতে যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দুটো ব্যাপার, শুধু অবৈধভাবে থাকা না, অবৈধভাবে কাজে নিযুক্ত থাকা, দুটোই এখানে ইন্ডিকেট করা হয়েছে। এবং আমরা মূলত ভারতীয়দেরকে নিয়ে আলাপ করি, কারণ হলো এই সংখ্যাটি অনেক বেশি। বেশ কিছু আফ্রিকানও অবৈধভাবে আছে সম্ভবত বাংলাদেশে, কিন্তু তারা ঠিক সেই অর্থে চাকরি বা এরকম কিছুতে ইনভলভ না। তারা বেশিরভাগই কোনো না কোনো ফর্মের অবৈধ ব্যবসার সাথে জড়িত। আর শ্রীলঙ্কানদের একটা অংশ বিশেষ করে গার্মেন্ট সেক্টরে কর্মরত আছেন। সুতরাং অ্যাজ এ হোল সব বিদেশিদের সম্পর্কে কাজটা করা দরকার। কিন্তু কি ঘটে, একটা হচ্ছে আমাদের দেশে যারা কাজ করতে আসেন, ভারতীয়দের কথা বলছি, যদি তাদের মধ্যে তারা ওয়ার্ক পারমিট, মানে কাজ করার মতো করতে এসছেন, তারা ওয়ার্ক পারমিট নিচ্ছেন, নিয়ে কাজ করছেন, চাকরিতে নিযুক্ত আছেন, এভাবে তারা আসলে এটাকে দেখান না। এভাবে যদি দেখান, আপনার যে বেতন আপনি পান সেই বেতনের আয়কর হবে, 20% আয়কর দিতে হয়, সেটা ফাঁকি দেওয়ার জন্য তারা কাজটা করেন। এবং প্রায় সবাই আসলে এখানে ট্যুরিস্ট ভিসা দেখিয়ে কাজ করে যান, মাসের পর মাস, বছরের পর বছর সেটা রিনিউ করিয়ে। এই ঘটনাটা অলমোস্ট ওপেন সিক্রেট, এটা ঘটছেই। আর বাংলাদেশের শ্রম বাজারের উপরে যে চরম সংকট তৈরি করছে এই বিদেশিরা, সেটা একটু বলা দরকার। যেমন ধরি, কিছু বিদেশিকে চাকরিতে আসলে এক ধরনের ইনএভিটেবল ব্যাপার। আমরা বিশেষ করে গার্মেন্ট সেক্টরে যেখানে প্রচুর ভারতীয় এবং শ্রীলঙ্কান কাজ করেন, তাদের সাথে কিছু জায়গায় যথেষ্ট যোগ্য বাংলাদেশে পাওয়া যায় না। ব্যক্তিগত পর্যায়ে এরকম তথ্য জেনেছি। সুতরাং কিছু ক্ষেত্রে এটা লাগবে, কিন্তু যাদেরও লাগবে তারাও জেনুইন কাগজপত্র দিয়ে কাজ করছে কিনা এটা আমাদের নিশ্চিত করতে হবে। দেশ থেকে টাকা নিয়ে যাবে কিন্তু ইনকাম ট্যাক্স দেবে না, সেটা হতে পারে না। কিন্তু আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, কোনো একটা প্রতিষ্ঠানে যখন ওপরের দিকে একজন ভারতীয় বা শ্রীলঙ্কান উঁচু পজিশনে থাকে, এটা ভারতীয়দের ক্ষেত্রে অনেক বেশি ঘটে, তারা এমন সব পজিশনে ভারতীয়দেরকে আবার আনতে শুরু করেন যেসব জায়গায় বাংলাদেশিরা কাজ পেতে পারতো। এই জায়গাগুলোতে, একটু জুনিয়র ম্যানেজমেন্ট পজিশনগুলোতে বাংলাদেশিদের কাজের সুযোগ নষ্ট হচ্ছে শুধুমাত্র ভারতীয়দের কারণে। আমি আবারও বলছি, কিছু ক্ষেত্রে আসলে এক ধরনের অনিবার্যতা আছে, এটা ইনএভিটেবল, এটা হয়তো আমাদের লাগবেই, বিশেষ করে আমাদের ভাষাগত ইংরেজি দক্ষতা সংকটের কারণে এটা হয়। আর অনেক ক্ষেত্রেই আসলে এই সংখ্যাটা অনেক ক্ষেত্রেই আসলে এটা প্রয়োজন নেই। তারা তাদের এক ধরনের দেশের জাতীয়তাবাদের ফলে তারা তাদের দেশের মানুষজন নিয়ে আসেন, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতদেরকে আনিয়ে তারা তাদের যেসব পজিশনে আসলে দরকার ছিল না সেগুলোতে কাজ করেন। সুতরাং এইসব অবৈধ যারা কর্মী আছেন তাদেরকে নিশ্চিতভাবেই সরকারের উচিত ডিটেক্ট করা এবং তাদেরকে ফেরত পাঠানো। তো দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় মোদী কি পদত্যাগ করবে, নাকি ভারতের জনগণই মোদীকে দেশ ছাড়া করবেন হাসিনার মতোই? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।